বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় থোরাসিক সার্জারি, ঝুঁকি ও চিকিৎসা পদ্ধতি। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডাক্তার ফকির ওয়ালিদ শাহ। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা ধন্যবাদ আপনাকে। জি, নিশ্চয়ই ধন্যবাদ। থোরাসিক সার্জারি নিয়ে আলোচনা করতে চাই। থোরাসিক বিষয়টা অনেকেই হয়তো জেনে থাকবেন, অনেকেই হয়তো জানেন না। একটু আপনার কাছে একটু জানতে চাই যে এই সার্জারি আসলে কি সার্জারি? থোরাক্স শব্দটা একটা ল্যাটিন শব্দ, এটা বোঝায় আমাদের বুক। তো বুকের ভিতর বক্ষ। তো বক্ষ যেসব ব্যাধিগুলো হয় সেগুলোকে আমরা সাধারণত থোরাস মানে যেই জায়গায় অপারেশন প্রয়োজন হয় সেটাকে আমরা থোরাসিক সার্জারি হিসেবে বলি। তবে হ্যাঁ, এখানে হার্ট এবং কিছু বড় রক্তনালী ব্যতীত যে অপারেশনগুলো আমরা করি সেটাই হচ্ছে আপনার থোরাসিক সার্জারি। তার মানে হচ্ছে বুকের মধ্যে, অর্থাৎ বক্ষ ব্যাধি আমরা যেটা বলি, মানে বক্ষের মধ্যে যে সব অপারেশন হয়, অর্গান আছে, সেগুলো নিয়েই যে সার্জারি কাজগুলো করা হয় সেগুলোই হচ্ছে থোরাসিক সার্জারি। এর মধ্যে কি কি বিষয় আসতে পারে? আপনি আমাদের বুকের ভিতর যদি থাকে হার্ট ব্যতীত, যেমন লাংস, আমাদের দুটো ফুসফুস আছে আমাদের শ্বাস প্রশ্বাস চলার জন্য, জীবন নির্বাহ করার জন্য। এর পাশাপাশি আছে হচ্ছে খাদ্যনালী, আমরা যে মুখে খাচ্ছি সেটা পেটে যাওয়া পর্যন্ত যে খাদ্যনালী সেটা এখানে আছে। আর একটি অংশ আছে হার্ট আর লাংসের মাঝখানে, সেটা মিডিস্টেনাম বলে। সেখানে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হয়, বিভিন্ন রোগ হয়। সেই রোগগুলোর সার্জারি যেগুলো প্রয়োজন সেটাই হচ্ছে থোরাসিক সার্জারি। আর বক্ষ ব্যাধি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই অসুখগুলোর মেডিসিন দ্বারাও চিকিৎসা হয়, আবার কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়। দুটা মিলেই হচ্ছে আপনার বক্ষ ব্যাধি আর কি। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা। আচ্ছা, ফুসফুস সংশ্লিষ্ট নিয়ে একটু আলোচনা করতে চাই, তারপর আলাদা আলাদা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। ফুসফুসে যদি কারো ক্যান্সার হয়, লাস্ট পর্যন্ত যদি তাকে অপারেশন আসতেই হয়, এই সার্জারিটার আসলে ধরন কীরকম? ফুসফুসের ক্যান্সারটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ, মানে খুব দ্রুত এটা ক্যান্সারটা ফুসফুসের ভিতর আক্রান্ত হয় এবং ছড়িয়ে যায়। আমাদের ফুসফুসের ক্যান্সার এই সার্জারিগুলো যদি আপনি উন্নত দেশগুলোয় কিন্তু একটা নির্দিষ্ট এইজের পর স্ক্রিনিং করে, যেমন সিটি স্ক্যান আছে, বুকের এক্সরে আছে, আরও কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো দিয়ে খুব স্বল্পতম সময়ের মধ্যে ক্ষুদ্র আকারের ক্যান্সারও আইডেন্টিফাই করা যায়। তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যদি এই স্ক্রিনিং প্রসিডিউরটা আনা যায় আফটার 40 ইয়ার্স, 40 বছরের পর, তাহলে কিন্তু ফুসফুস ক্যান্সার খুব আর্লি ডায়াগনোসিস, মানে খুব সহজেই ধরাও সম্ভব এবং সেটার চিকিৎসার ফলাফলও আপনার ভালো। কিংবা কোনো রকম যে কোনো সমস্যা হলেও তো, ক্যান্সার ছাড়াও যে কোনো সমস্যাও তো হতে পারে, তাই না? স্ক্রিনিং করলে সেটা আসলে ধরা পড়বে। স্ক্রিনিং করলে সেটা হচ্ছে আপনি একটা ফলো আপে থাকা যাবে। আফটার 40 ইয়ার্স অবশ্যই আমাদের সচেতন থাকা উচিত যে আপনার ক্যান্সারের ঝুঁকিটা, কিন্তু বেশিরভাগ ক্যান্সারই কিন্তু হচ্ছে মধ্য বয়স থেকে বৃদ্ধ বয়সের দিকেই ঝুঁকিটা আপনার বেশি। আচ্ছা, কোন পর্যায়ে পেশেন্টরা আপনাদের কাছে যায়? ফুসফুসের কথাই বলি, মানে যখন ডক্টর মেডিসিন দিয়ে যখন কাজ হচ্ছে না, যখন অপারেশন একদম প্রয়োজন, সেই পর্যায়ে তো পেশেন্টরা আপনাদের কাছে যায়। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে যেহেতু প্রপার রেফারেল সিস্টেমটা আসলে সেভাবে ডেভেলপ করেনি। রেফারেল সিস্টেমটা ডেভেলপ করলে কিন্তু আপনার মেডিসিনে যখন প্রথমেই কোনো একটা জিনিস সন্দেহ হচ্ছে এরকম, তখনই কিন্তু আপনি হচ্ছে সার্জনদের একজনের মতামত প্রয়োজন। সেই মতামত নিলে আপনি প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন যে এটা কোন পর্যায়ে আছে। তবে এইটা একটা ব্যাপার হচ্ছে, আমাদের তো হেলথ ইন্স্যুরেন্স আসলে সেভাবে ডেভেলপ হয়নি, তাই যারা গরিব বা মধ্যবিত্ত তারা চিকিৎসার ব্যয়ভারটা বহন করার জন্য কিন্তু সার্জারি বলতেই হয়তোবা চিন্তা ভাবনা করেন যে টাকা পয়সা লাগবে, খরচ আছে। এই কারণেও কিন্তু তারা একটু এই ব্যাপারে একটু স্লো। তারা হয়তোবা ভাবেন যে ঔষধ খেলেই হয়তোবা এটা যদি ভালো হয় তাহলে আমি ওই পর্যায়ে যাওয়াটা লাগতেছে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বর্তমান যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে, এটা সন্দেহ। মানুষ যেহেতু এখন নিজেই
ইন্টারনেটের বিভিন্ন ডিভাইস থেকে অন্তত প্রাইমারি সাইন সিমটমগুলো জেনে যায়। তাই যারা সচেতন তারা কিন্তু নিজেদের মতো করে অ্যানালাইসিস করে। যখনই দেখে যে মেডিসিন নেওয়ার পর আমার এই চিকিৎসাটা সম্পূর্ণ হচ্ছে না বা আমি পরিপূর্ণ সুস্থ হচ্ছি না, তখন কিন্তু সে নিজে থেকেই হয়তোবা, অনেকে আছে যে নিজে থেকেই দ্বারস্থ হন যে হয়তোবা তার অপারেশন লাগবে না, কিন্তু উনি চেম্বারে হয়তোবা আসতেছেন বা সরকারি হাসপাতালে আসতেছেন যে এইটা আমার অপারেশন সংক্রান্ত আমাকে একটু উপদেশ দিলে ভালো হয়। সেই ক্ষেত্রে কিন্তু সেই সব রোগীদের কিন্তু আউটকামটা ভালো হয়, ফলাফলটা ভালো হয়। আপনি রেফারেল সিস্টেমের কথা বলেছিলেন, এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এই যে আপনারা অপারেশন করার পর এই যে পরবর্তী অবস্থা পেশেন্টের, সম্পূর্ণ বিষয় তো তখন আপনাদের দেখতে হয়। সম্পূর্ণ সঙ্গে আপনি যেহেতু এটা ফুসফুস, ইটস ভেরি ক্রিটিক্যাল অপারেশন অ্যাজ লাইক দ্য কার্ডিয়াক এবং নিউরোসার্জারি। আপনি হয়তো বা সে সময় আমাদের আইসিইউ বা অ্যানেস্থেসিয়ার বা ক্রিটিক্যাল কেয়ার যারা আছে তাদেরও সাপোর্ট লাগে। আসলে যত বড় আপনি সার্জারি, সেক্ষেত্রে হচ্ছে একটা কম্বাইন্ড টিম, যেটাই আসলে উন্নত দেশের সঙ্গে আমাদের পার্থক্য, যে আমরা ওয়ান স্টপ সার্ভিসগুলো আসলে সেভাবে ডেভেলপ করতে পারি নাই। যে একজন রুগী আসবে, সে শুধু তার কমপ্লেইন বলবে, তার ডিজিজটা বলবে, বাকি হসপিটাল উইল ম্যানেজ। এই জায়গাটায় যদি আমরা, মানে সেটা সরকারি হাসপাতাল হোক, বেসরকারি হাসপাতালগুলোতে শুরু হয়েছে, তারপরে আসলে কমপ্লিটলি সব হাসপাতালগুলোতে না। কর্পোরেট হাসপাতালগুলোতে হয়তো হয়েছে যে আপনি গিয়ে কমপ্লেইন বলতেছে, তার একটা রেগুলার ইনভেস্টিগেশন হচ্ছে, সেই ইনভেস্টিগেশনে যখনই হচ্ছে তখন ইন্টারনালি রেফার করে যে আপনি ওই ব্যাপারে আপনার পরামর্শ দরকার। নিশ্চয়ই। আমার আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। খাদ্যনালী সমস্যায় যদি কেউ আক্রান্ত হয়, মানে আপনারা কখন আসলে খাদ্যনালীতে অপারেশনে যান? খাদ্যনালীতে হচ্ছে আসলে অনেক বড় একটা অংশ। আপনি যদি গলার থেকে, মুখগহ্বর থেকে শুরু করে একদম পায়ুপথ, মানে সেই পর্যন্ত হচ্ছে খাদ্যনালী। তো থোরাসিক সার্জারি আসলে ডিল করে হচ্ছে বুকের ভিতর যে অংশটুকু, ইসোফেগাস, ফ্যারিংস, সঙ্গে যদি খাদ্যনালী যে অংশটা স্টমাক, যেখানে আমাদের হজম হয় বলে আমরা ধারণা হয়, জমা হয় পেটের উপরের পোর্শন, পাকস্থলী, সেইটুকুর উপরের অংশ সহ পাকস্থলীর অংশও কিন্তু থোরাসিক সার্জনরা করে থাকেন। নিচের অংশ যেটা আপনার হচ্ছে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত, যেটা বলে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সেগুলা হচ্ছে আপনার সাধারণত জেনারেল সার্জারি বা কলোরেক্টাল সার্জনরা করে থাকে। তবে যেটা হচ্ছে মূল, সেটা হচ্ছে খাদ্যনালীর উপরের দিকে যে সমস্যা, সে কিন্তু কিছু কিছু সমস্যা বোধ করবে। কেমন সমস্যা বোধ করবে? সে প্রথম যেই সমস্যাটা বোধ করবে, সে বলবে যে আমি শক্ত খাবার খেতে খুব কষ্ট হয়, যদি খাদ্যনালীতে কোনো প্রদাহ হয়, রাইট, খাদ্যনালীতে সমস্যাটা হয়। আচ্ছা, ঠিক আছে। খাদ্যনালীতে এটা তো ক্যান্সার, যে আপনি দুই ধরনের, একটা হচ্ছে যে জন্মগত কিছু আছে, অ্যাকালেশিয়া কার্ডিয়া বলে, সেটা নার্ভাস সিস্টেমের একটা সমস্যা। সেক্ষেত্রে আবার বলবে যে আমি পানি গিলতেই সমস্যা হয়। যে পানি গেলা কিন্তু খুব কঠিন কিছু না, এটা স্পন্টিনিউয়াসলি গ্র্যাভিটির কারণেই আপনার নিচে চলে যায়। কিন্তু পানি গিলতেও যদি কারো সমস্যা হয়, সেটাও কিন্তু সার্জারির অপিনিয়ন নেওয়াটা খুবই জরুরি। আমরা ভাবি হয়তো বা আমাদের ঢোক গিলতে বা আমাদের খাদ্যনালী কিছু, কিন্তু এটা আসলেই গুরুত্বপূর্ণ এবং এটা যথেষ্ট চিকিৎসা করলে সে লাইফ টাইম ভালো থাকবেন, ভালো থাকবে। আমার ছোট ছোট অনেক প্রশ্ন রয়েছে, যেমন অনেক সময় আমরা খেতে গিয়ে খাদ্যনালীতে অনেক কিছু আটকেও যায়, বিশেষ করে বাচ্চাদের। আমরা এইসব সম্পর্কে জানবো, একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করতে চাই। দর্শক, গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আজকের আলোচনার বিষয় থোরাসিক সার্জারি, ঝুঁকি ও চিকিৎসা পদ্ধতি। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডাক্তার ফকির ওয়ালিদ শাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। বিরতির পর আমরা ধন্যবাদ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আচ্ছা, সরকারি হসপিটাল ছাড়াও বেসরকারি হসপিটালগুলোতে গাজী মেডিকেল সেন্টারেও নিশ্চয়ই ট্রিটমেন্ট করা হয়, চিকিৎসা শুরু হয়েছে আর কি, আউটডোর বেসিসে শুরু হয়েছে। হয়তো বা হাসপাতাল বা গাজী মেডিকেল সেন্টারও এই ব্যাপারটাকে ফোকাস করছে, যে ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ, জনসচেতনামূলক এবং চিকিৎসা সেবা দেওয়ার যথেষ্ট তাদের সৎ উদ্দেশ্য রয়েছে। জি, বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, অনেক বাচ্চা দেখা যায় যে পয়সা খেয়ে ফেলে, বোরের বিচি কিংবা যে কোনো শক্ত খাদ্য খেয়ে ফেলে। তো তাৎক্ষণিক অনেক সময় দেখা যায় যে খুব ঝামেলা হয়, অনেক সময় বের হতে চায় না। সেই ক্ষেত্রে আসলে কি আপনাদের অপারেশন করতে হয়? প্রথম কথা হচ্ছে, বাচ্চার ব্যাপারে যদি সন্দেহ হয় যে বাচ্চা কিছু খেয়ে ফেলছে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন করতে হবে। এবং যেহেতু দুটা জায়গা দিয়ে যেতে পারে, এক খাদ্যনালী, এক শ্বাসনালী, তো শ্বাসনালীতে যদি এই ধরনের বস্তু ঢোকে, যেমন ধরেন পয়সা ঢোকে, বড়ইয়ের বিচি ঢোকে,
এখন দেখা যায় যে অনেক ছোট বাচ্চা হয়তো বা মারা হিজাব ইউজ করেন, হিজাবের পিনও হয়তো বা আপনি খেয়ে ফেলে। মারা প্রচুর হিজাবের বা মারা যেসব ছোট ছোট অর্নামেন্টস যেটা খুব সহজে গিলে ফেলা যায়, সেই ধরনের দেখা যায় তারা ওই জিনিসগুলো গিলে ফেলে। আবার গ্রামে হচ্ছে যে ধরেন গ্রামে যারা বাচ্চারা বাইরে খেলাধুলা করে, বিভিন্ন ফুল ফলের যে বিচি, ছোট ছোট বিচি, সেগুলোও কিন্তু তারা গিলে ফেলে। তবে খাদ্যনালীতে গেলে যেটা বড় হলে বা এরকম খাদ্যনালীতে আটকে যায়, কিন্তু শ্বাসনালীতে গেলে সেটা কিন্তু ফুসফুসে গেলে সেই যদি আকারে বড় হয় সেটা একপাশের ফুসফুসকে পুরোপুরি বন্ধই করে দিতে পারে তার কার্যক্রম। এবং সেক্ষেত্রে জরুরি ভিত্তিতেই আপনি যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে একটা এক্সরে করানো খুবই জরুরি। এক্সরে করলেই বেশিরভাগ বস্তুই এক্সরেতে চলে আসে যে তার খাদ্যনালী না বা শ্বাসনালী। কিছু কিছু ওই যে বললাম যে কিছু ফলের বীজ বা ফুলের বীজ, সেগুলো হয়তো এক্সরেতে আসবে না, কিন্তু সন্দেহ হলে অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি সাধারণভাবেই সেটা বের করে আনা সম্ভব মলমূত্রের মাধ্যমে, নাকি হচ্ছে অপারেশনেও অনেক সময় যেতে হয়? যদি অপারেশন কিন্তু সবসময় কাটাকাটি না। এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে শ্বাসনালীর ভিতর আমরা কিছু নল দেই, ব্রঙ্কোস্কোপি, তারপর হচ্ছে ইসোভেগোস্কোপি, প্লাস এখন তো ডিভাইস অনেক আপডেটেড, সেটা ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি, মানে যে ব্রঙ্কোস্কোপিটা আপনি হচ্ছে যে কোনোভাবে মুভমেন্ট করানো, এবং আমাদের শ্বাসনালী তো স্ট্রেইট না, একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্রেইট হওয়ার পর এটা ডিভাইড, মানে দুভাগে ভাগ হয়ে গেছে, ডান পাশ বাম পাশ। ডান পাশে আবার 3টা ভাগ হয়েছে, বাম পাশে আবার 2টা ভাগ হয়েছে। তো সেই ভাগগুলোতে যদি ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কাছাকাছি থাকে তাহলে এই ব্রঙ্কোস্কোপি দিয়ে আপনার শুধু অজ্ঞান করতে হয় বাচ্চাটাকে, এবং সেই ডিভাইস দিয়ে সেটা নিয়ে আসা যায়। সেক্ষেত্রে কিন্তু কোথাও কোনো কাটা ছেঁড়া কোনো দাগ থাকবে না। তবে অবশ্যই সেটা প্রাথমিক অবস্থায় নিয়ে আসতে হবে। যত দেরিতে যাবে ততই কিন্তু আপনি চিকিৎসা পদ্ধতিটা কঠিন হবে, জটিল হয়ে যাবে ব্যাপারটা। আপনি হয়তো বুক কেটে সেটা বের করার প্রয়োজন হতে পারে। তবে যেহেতু এই প্রসঙ্গটা নিয়ে বলে রাখা দরকার যে এটা কিন্তু খুবই ইমার্জেন্সি ইস্যু। যেমন ধরেন কোনো ছোট বাচ্চা খেয়ে ফেললো, অনেক সময় কাটাও তো লেগে যায়, বড়রা তো অনেক কিছু খেতে পারে। ধরেন ছোট্ট একটা মার্বেল, সে টেরি পেল না, হয়তো বা বাচ্চাদের যেহেতু ফুসফুসে সেরকম প্রদাহ বা অসুখ থাকে না, ধরেন ডান পাশে গেল, বাম পাশ দিয়ে সে কিন্তু তার দিব্যি শ্বাস চলে যেতে পারবে। তো দেখা যায় যে তার হয়তো বা 10 বা 12 বছর পরে সেই যে মার্বেলটা গেছে ওই পাশের ফুসফুসটা তো পুরাটা বাতাস আর ঢুকতে পারতেছে না, ব্লক করে দিচ্ছে। তো সেই ফুসফুসটা কি হয়ে যাবে, পুরোপুরি অকেজ হয়ে যাবে। 10 থেকে 12 বছর পর যদি ওইভাবে চলে আসে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফুসফুসের একটা অংশ কিংবা পুরো ফুসফুসটাই কেটে ফেলতে হয়। মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেকেই কিন্তু আমরা জানিও না, আমরা পাত্তাও দেই না অনেক সময়। ছোট ছোট বাচ্চাদের যদি নিয়মিতই কাশি হতে থাকে, নিয়মিতই দেখা যায় যে জ্বর হতে থাকে বা কাশির সঙ্গে রক্ত আসতে থাকে, অবশ্যই তার ক্ষেত্রে এক্সরে, অবশ্যই সঙ্গে যদি একটি সিটি স্ক্যান করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথম দফায় আপনি ধরে ফেলা সম্ভব। এই জায়গাটায় আসলে রেফারেল সিস্টেমের গুরুত্বটা অনেক বেশি। আচ্ছা, আমি একটা ফোন এসেছিল, পরবর্তীতে আমরা ফোনটি নিতে পারিনি, কিন্তু তার প্রশ্ন এরকম ছিল যে হচ্ছে লিভারের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় আপনাদের আছে কিনা? লিভারের সাথে আমাদের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে খাদ্যনালী থেকে যদি কোনো কারণে সেই ক্যান্সারগুলো লিভারে ছড়ায় বা এরকম, সেটা হ্যাঁ। বুকে অনেকেই আঘাত পায়, যে কোনো ভাবেই বুকে আঘাত পেতে পারে। বুকে যদি আঘাত পায় তাৎক্ষণিকভাবে আসলে কি করা উচিত? বুকে আঘাত পেলে আঘাতের গুরুত্বটা বিবেচনা করা উচিত প্রথম কথা। কারণ বুকে হচ্ছে আপনি যেটা দেখেন যে আমাদের আল্লাহ কিন্তু আসলে মাথার বুকেই খাঁচা দিছে, পেটে টেটে কিন্তু কোথাও কোনো প্রোটেকশন দেন নাই। তার মানে হচ্ছে যে পেটের অনেক অংশ কেটে ফেললেও মানুষ বেঁচে থাকার সম্ভাবনা অনেক দিন, বা বেঁচে থাকার সম্ভাবনার যদি আমি রেশিওটা কল্পনা করি সেটা অনেক দিন। কিন্তু মাথার বুকে দেখবেন যে মাথার বুকে ইনজুরি হলে অনেক কিন্তু স্পট ডেড হয়। একদমই, এইজন্য সব সময় বুক এবং মাথায় হেলমেট থাকে। হেলমেট, এটা প্রোটেকশনের কথা কিন্তু রোড ট্রাফিক বা এই যে অ্যাওয়ারনেস গুলো সেগুলো সবসময় বলা হয়। তো বুকের ভিতর যদি ধরেন অনেক ধরনেরই অ্যাক্সিডেন্ট হতে পারে, যেমন ধরেন অ্যাক্সিডেন্ট হলো বুকের হাড়গুলা ভেঙে যেতে পারে। সেই হাড়গুলা কিন্তু খুব ভেঙে গেলে ইট ইজ ভেরি শার্প, খুবই শার্প। দেখা যায় যদি কোনো কারণে স্ট্রেট হার্টে ইনজুরি হয়, সেই হার্টের ব্লিডিং আসলে ওখানেই স্টপ হয়ে মরে যায়। সাধারণত ইউজুয়ালি আপনি হাসপাতাল পর্যন্ত আনা ইটস ভেরি রেয়ার। সেক্ষেত্রেও তো আপনারা নিশ্চয়ই ট্রিটমেন্ট করে থাকেন ইমার্জেন্সি বা যেখানে সেখানে একটা আছে,
আমাদের আসলে ওই যে বলা হয় যে ট্রমা সেন্টার, উন্নত দেশগুলোতে ট্রমা সেন্টার, হাইওয়ের পাশেগুলোতে ট্রমা সেন্টার। তো ট্রমা সেন্টারগুলোতে কিন্তু 4 ধরনের। এক হচ্ছে আপনি নিউরোসার্জন লাগে, চেস্ট বা ট্রমা সার্জন লাগে, হার্ট সার্জন লাগে, আর হচ্ছে অর্থোপেডিক সার্জন লাগে। কম্বাইন্ড চিকিৎসা, কম্বাইন্ড চিকিৎসা আপনি, কারণ ওখানে রক্তনালীগুলো যদি ইনজুরি হয়, আমরা যদি ইমিডিয়েট চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু 10% লোকের জীবন বাঁচানো সম্ভব। হার্টের অপারেশনও কি সেই ক্ষেত্রে, মানে হার্টের অবস্থা, হার্টের আপনি হচ্ছে রিপেয়ার করা, ধরেন হার্ট তো হচ্ছে হাইলি ভাস্কুলার, প্রচন্ড, ওইখান থেকেই তো রক্ত সারা শরীরে ছড়ায়। ধরেন কোনো কারণে হার্টে খুব অল্প একটু অংশ হয়ে গেল, যেমন আমি আমার ব্যক্তিগত জীবনেই একবার হচ্ছে কুরবানি ঈদের পরে গরুর শিং দিয়ে আঘাতপ্রাপ্ত হইল। সেই গরুর শিং লাংসেও ইনজুরি করলো, হার্টেও। তো এটা যখন আমি ওপেন করলাম চেস্ট, তখন দেখলাম যে আপনি হচ্ছে বেসিক্যালি লাংসে আপনার ইনজুরি হয়েছে হার্টের। তো হার্টেও কিন্তু হচ্ছে আমরা চিকন চিকন কিছু সুতা আছে, সেগুলো দিয়ে অল্প একটু রিপেয়ার করলে সেই ব্লিডিংগুলো বন্ধ করা সম্ভব। তবে সেটা হচ্ছে খুবই মিনিমাম ইনজুরি হলে সেটাকে আপনি রিপেয়ার করা সম্ভব। ম্যাক্সিমাম ইনজুরি হচ্ছে সেটার জন্য আবার আলাদা সেট লাগে, হার্টকে হয়তো বা সেরকম সেট নিয়ে অপারেশন করতে হয়। একদম সংক্ষেপে জানতে চাই যে কোনো অপারেশনের পর, বুকের যে কোনো অপারেশনের পর তার আসলে কিভাবে থাকা উচিত, মানে আপনার কোনো পরামর্শ আছে কিনা? বুকের অপারেশনের ক্ষেত্রে যেটা ব্যক্তিগতভাবে আমি বলবো, সাধারণত বুকের অপারেশন বিভিন্ন ভেদে হয়। তো যেমন যক্ষা, ক্যান্সার বা খাদ্যনালী, যেগুলা সাধারণত যেই আমাদেরকে বুকের অপারেশনের পর, যেহেতু বড় একটা অপারেশন হয়ে গেল, একটা ঝুঁকি বা এরকম, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সচেতনভাবে যে ধোঁয়া, সিগারেট, স্মোক বা অন্যান্য যে ধরনের নেশা বা এরকম, সেগুলো থেকে আসলে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। এবং এক্ষেত্রে অনেক বড় একটা রোল আমাদের বক্ষব্যাধি বা সেটা হচ্ছে আপনি খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা তো আর শ্বাস নেওয়া বন্ধ করতে পারছি না, তাই হচ্ছে পরিবেশগত উন্নয়ন হইলে আপনি হচ্ছে অনেক ক্ষেত্রেই অনেক রোগ প্রিভেন্ট করা সম্ভব। জি, বক্ষব্যাধি হাসপাতালের কথাই যদি ধরি, আমি গ্রাম থেকে এসে কেউ যদি বুকের যে কোনো ট্রিটমেন্টের জন্য বক্ষব্যাধি হাসপাতালে সাহায্য নিতে চায়, চিকিৎসা নিতে চায়, এক্ষেত্রে অ্যাভেলেবেল সব চিকিৎসা পদ্ধতি কি? ইনশাল্লাহ সব কিছুই আছে। আপনি প্রথমে তো হচ্ছে মেডিসিন আউটডোরটা আছে, এখানে আবার রেফারেল সিস্টেম খুব সুন্দর করে ডেভেলপ করা। যেই চিকিৎসাগুলো জন্য সার্জারি প্রয়োজন, মেডিসিন দেখলে সঙ্গে সঙ্গে ওই দিনই রেফার করা হয় সার্জারি বিভাগে। তখন সে মতামত নেয়। যেগুলো ইমার্জেন্সি অপারেশন, সেগুলো তাদেরকে জরুরি ভিত্তিতে ভর্তি দেওয়া হয়। আর যেই সব অপারেশনগুলো সাধারণত প্ল্যান করে বা কিছুদিন ধরে নেই যে আমরা কিছুদিন ঔষধ খেয়ে যদি উন্নতি হয়, সেইটুকের জন্য চিকিৎসা চেষ্টা করলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সিরিয়াল ভিত্তিতে। নিশ্চয়ই, তার মানে যে কেউ যদি হসপিটালে যায় সে ভালো চিকিৎসা পাবে, এমনটা তো প্রত্যাশী আমরা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।